চাঁদাবাজি নিয়ে ফেসবুক ভিডিও ঘিরে আবারও আলোচনা ইশরাক আসিফ দ্বন্দ্ব খোলাসা করার আহ্বান সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক উদ্দেশ্যমূলক অভিযোগ উপদেষ্টার। 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই। সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন, জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার। সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে জানালো ইসি। কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে কমিশনের 18 আগস্টের বৈঠকে। রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর জব্দ। সিলেট থেকে লুট করা হয়েছিল বলছে র্যাব। সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পাথরগুলো মূলত ওই জায়গা থেকে এসেছে। সরকার উৎখাত ষড়যন্ত্রের মামলায় শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে সিআইডির চার্জশিট। জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। গুলশানে চাঁদাবাজির ঘটনায় নাম জড়ানোর বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, একজন রাজনৈতিক নেতার বাসায় অভিযোগকারী অপুর বক্তব্য জোর করে রেকর্ড করা হয়েছে। অভিযোগ অনুযায়ী গুলশানে একটি হোটেলের সামনে তার অবস্থানের বিষয়টি মনে নেই বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা। জাতীয় নির্বাচনের তফসিলের আগে উপদেষ্টা হিসেবে পদত্যাগের ইঙ্গিত দিলেও এখনও সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি। গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় অপু এখন জেলে, কিন্তু গ্রেফতারের আগে রেকর্ড করা উল্লেখ করে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বলা হচ্ছে, চাঁদাবাজির মাস্টারমাইন্ডদের নাম জানিয়েছেন তিনি। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভিডিওটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। নাম উল্লেখ না করে বলেছেন, এক রাজনৈতিক নেতার বাসায় অপুর বক্তব্য জোর করে রেকর্ড করা হয়েছে। নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানা গেল অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এইরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। চাঁদাবাজির ঘটনার আগে ওয়েস্টিন হোটেল এলাকায় অপুর সাথে দেখা করার দাবিও উড়িয়ে দিয়েছেন আসিফ। মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয়, প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। নির্বাচনের তফসিল ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ, তবে এখনো সিদ্ধান্ত নেননি। পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকে, কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনও হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত, একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। আপনি কি নির্বাচন করবেন কিনা? আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। তফসিলের ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন বিষয়টি? হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের। আসিফ মাহমুদ বলেন, পদত্যাগ করলে এনসিপিতে যোগদান করবেন কিনা এখনও সেই সিদ্ধান্ত হয়নি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলাটি চূড়ান্ত পর্যায়ে, এমনটাই জানিয়েছে পুলিশ। এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আসামি জানে আলম অপুর স্ত্রী অভিযোগ তুলেছেন বিএনপির নেতা ইশরাকের বিরুদ্ধে। কাজী আনিশার দাবি, উপদেষ্টার নাম জড়িয়ে জোরপূর্বক অপুর ভিডিও ধারণ করা হয়েছিল, পরে কাটছাঁট করে গ্রেপ্তারের 14 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে। আনিশার অভিযোগের ব্যাখ্যা পেতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে যোগাযোগ করে যমুনা টেলিভিশন। জানানো হয় তিনি অসুস্থ। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। মামলা তদন্ত কর্মকর্তা যদি মনে করেন তদন্ত চলাকালীন সময়ের ভিতরে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখবেন, সেটাও দেখা যায়। এদিকে গুলশান কাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কিনা তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, এই ঘটনার তদন্ত না হলে প্রশ্ন উঠবে উপদেষ্টাদের নিয়ে। জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা আরও মাইনাস হবে। গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোররাতে গুলশানে একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন অপু। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তদন্তনাধীন বিষয়ে মন্তব্য করতে চাননি, তবে তিনি সরকারের নিজের উদ্যোগে তা পরিষ্কার করার দাবি জানান। সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার, যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে। আর একটা বিষয়, যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরও বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সম্প্রতি জাতীয় নির্বাচন নিয়ে এনসিপি ও জামায়াত ইসলামের নেতাদের বক্তব্যকে মাঠের রাজনৈতিক বক্তব্য হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যই স্পষ্ট, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে পরবর্তী সংসদেই তা বাস্তবায়ন হবে। এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া এই জাতির সামনে আর কোনো বিকল্প নেই। সুতরাং অতীতের মতো কোনো অনিশ্চিত পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেই জন্য সকল রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত বলে আমরা মনে করি। হয়তো সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে তারা দিচ্ছে কিনা এই প্রশ্নও বাজারে আছে। বিএনপির এই নেতার মতে নির্বাচন বাধাগ্রস্ত করার ঝুঁকি নেবে না কোনো রাজনৈতিক দলই। যারা নির্বাচনকে নিরুৎসাহিত করবে তাদের প্রত্যাখ্যান করবে ভোটাধিকার বঞ্চিত জনগণ। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। এখন সেই ভোটের অধিকার প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দল নিরুৎসাহিত করবে জনগণকে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। সালাউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে। জাতীয় স্বার্থে দলীয় ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠতে দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি। জনগণ তাদেরকে দায়ী করবে গণতন্ত্রে উত্তরণের জন্য বাধা হিসাবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের রোড ম্যাপ আসছে আগামী সপ্তাহে। ভোট থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত নির্দেশনা থাকবে এই রোড ম্যাপে। তথ্যটি জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন। তিনি বলেন, ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ, আইন শৃঙ্খলা সভা সহ তফসিলের আগে পরে ভোটের যাবতীয় কিছু জানানো হবে এই রোড ম্যাপের মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা এরই মধ্যে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচন কমিশনও বলছে, এই সময়সীমা ধরে ভোটের আগে 50 থেকে 60 দিন হাতে রেখে তফসিল দেওয়া হবে।
নবম সংসদ নির্বাচনের আগে 2007-08 সাল থেকে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে আসছে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের 1.5 বছর আগে 2022 সালে সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। বর্তমান ইসিও এই ধারাবাহিকতা বজায় রাখছে। নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। রোডম্যাপে কি কি থাকছে সেসবও উল্লেখ করেন ইসি সচিব। বিরোধীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যদি আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। আপনাকে যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমি বলবো যে এটা আমার প্রতি বোধহয় ঠিক হচ্ছে না। আমি কাজে আপনাদেরকে পরবর্তীতে আবার এসে আপনাদের সাথে কথা বলবো। নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট ধরে প্রস্তুতি নিচ্ছে। কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে 18 আগস্টে এ নিয়ে বৈঠক করার কথা রয়েছে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। সিলেট থেকে লুট হওয়া প্রায় 40,000 ঘনফুট পাথর জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডেমরার শীতলক্ষ্যা নদীর তীরবর্তী সারুলিয়া এলাকায় র্যাব, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব পাথর জব্দ করা হয়। র্যাব জানাচ্ছে, সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর জাহাজে করে সারুলিয়া ঘাটে এনে খালাস করা হয়। গোপন সংবাদে রাত 11টার দিকে একটা টিম ওই এলাকায় অভিযান চালায়। আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, যেহেতু আমাদের দায়িত্বপূর্ণ এরিয়া কাঁচপুর যে ব্রিজ আছে সেই সংলগ্ন এই জায়গাটা এখানে আসে, তার প্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পাথরগুলো মূলত ওই জায়গা থেকে এসেছে। চোখের সামনে পাথর লুট ঠেকাতে না পারলেও পুরো সাদা পাথর খালি হয়ে যাওয়ার পর এখন চলছে সিলেট প্রশাসনের সমন্বিত অভিযান। লুট হয়েছে 1.5 কোটি ঘনফুট পাথর আর উদ্ধার করা গেছে মাত্র আনুমানিক 60,000 ঘনফুট। ক্রাশার মিলগুলোতে অভিযান করা হয়, কিন্তু চূর্ণ করে ফেলা পাথরগুলো আর ফিরিয়ে এনে লাভ নেই। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। এ পাথরগুলো লুট হয়েছিল 2-3 দিন আগে। রাখা হয়েছিল সাদা পাথরের আশপাশেই স্তূপ করে। চলছে এগুলোর উদ্ধার কাজ। বুধবার রাতে আশপাশ থেকে জব্দ করা এমন 12,000 ঘনফুট পাথর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাদা পাথরের আগের জায়গায়। সব নিয়ে যাওয়ার পর অল্প কিছু ফিরিয়ে আনার এ যজ্ঞ দেখে হতবাক সাদা পাথরের পর্যটকরা। আমার কাছে মনে হয় এইটাই মানে প্রপার সলিউশন না, আরও এটা হয়তোবা 2-1 বার ইয়া করে আর কতটুকু মানে ইয়া করা যাচ্ছে, মানে আমাদেরকে আরো বেশি নজরদারিতে রাখতে হবে প্রশাসনকে। শুধুমাত্র লোক দেখানো, আপনার কিছু পাথর ফেলা, মিডিয়া কভারেজ করা বাহিনী দিয়ে এটা কোনো সমাধান হতে পারে না। এর পিছনে যে রাঘব বলরা আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এনে যথাযথ স্টেপ নিতে হবে। ব্যাপকভাবে চলছে লুট হওয়া পাথরের উদ্ধার অভিযান, কারণ জেলা প্রশাসক নিজে এসেছেন উদ্ধার অভিযান পরিদর্শন করতে। অথচ এতদিন ধরে দিনের আলোয় প্রকাশ্যে পাথর লুট হয়েছে তা কিছুই চোখে পড়েনি জেলা প্রশাসক এবং ইউএনওর। পরিদর্শনের এক পর্যায়ে এসব প্রশ্নের মুখোমুখি হন জেলা প্রশাসক। উত্তর কোনোটারই দিতে পারেননি। আপনার কাছে কি এর মধ্যে যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের কোনো তালিকা অথবা তাদের নাম পরিচয় পেয়েছেন আপনি? আইনগত প্রক্রিয়া, এটা আইন শৃঙ্খলা বাহিনী এটা দেখছে। আগে যেভাবে চলেছে সেভাবেই চলবে, আমাদের আইনি কাঠামোর মধ্যেই অভিযান চলবে। তার মানে তোর জোর দিয়ে কিছু আর হবে না। এখন যেটা দেখছি আমরা গতকাল রাত থেকে এখন যেটা দেখলাম, এমন অভিযান চলবে নাকি আগের মতোই চলবে? এরকমই অভিযান অব্যাহত থাকবে। এর আগে বুধবার রাত 10টার পর থেকে রাস্তায় আটক করা পাথর বোঝাই 110টি ট্রাক থেকে আনুমানিক 48,000 ঘনফুট পাথর জব্দ করা হয়। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে কি আইডেন্টিফাই করা যাচ্ছে? এটা আমরা এখনো করিনি, এটা করিনি। আমরা শুধু আপাতত জিনিসটা স্টপ করতে যাচ্ছি, তারপর আমরা আইডেন্টিফাই বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন যারা সম্পৃক্ত দপ্তর আছে তারা এটা নিয়ে কাজ করতেছে। সকাল থেকে ক্রাশার মিলগুলো থেকে পাথর উদ্ধারের কার্যক্রম চলছে, তবে ইতোমধ্যেই চূর্ণ করে ফেলা পাথরগুলো আর ফিরিয়ে এনে কোনো লাভ নেই। এদিকে পাথর লুটের ঘটনায় বুধবার মধ্যরাতে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করে পুলিশ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, সিলেট।
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতে জড়িত থাকার অভিযোগে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দীর্ঘ তদন্ত শেষে রাষ্ট্রবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে সিআইডি আদালতে চার্জশিট দাখিল করে। সিআইডি জানায় শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল। জানা যায় অভিযুক্ত শেখ হাসিনা এবং তার সহযোগীরা দেশি বিদেশি যোগাযোগ এবং অর্থায়নের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নাশকতার পরিকল্পনা করে। তালিকায় সাবেক মন্ত্রিপরিষদ সদস্য, শীর্ষ রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রভাবশালী ব্যক্তির নামও রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে 60 কোটি 14 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধানমন্ত্রীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে 57 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এমনকি জয়ের নামে যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির সন্ধান পাওয়া গেছে, যার মূল্য বাংলাদেশি টাকায় 54 কোটি টাকারও বেশি। এছাড়া সাংবাদিক মুন্নি শাহ এবং তার স্বামীর সম্পদের বিবরণী চাওয়া হয়েছে। অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 60 কোটি 14 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57 কোটি 50 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন করে অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে শেখ হাসিনার আমলে গোয়েন্দা নজরদারির জন্য কেনা যন্ত্র এবং সরঞ্জাম আর তার ব্যবহার তদন্তে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের মারণাস্ত্র কেনা নিয়েও আরেকটি কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক এবং প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, গেল সরকারের অপশাসন এবং পৈশাচিকতা থেকে পেরিয়ে জনকল্যাণমুখী কাজে মনোযোগী বর্তমান সরকার। কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা হচ্ছে, অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক কিছুই ইসরায়েল থেকে কেনা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন, সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ তায়েব আহমেদ। বিচারিক হত্যাকাণ্ডের শিকার মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরী রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় ডাকা সংবাদ সম্মেলনে এমন দাবি করে তার ছেলে হুমাম কাদের চৌধুরী বলেছেন, ন্যায় বিচারের জন্য আবারও আদালতে রিট করবেন তারা। আমাদের কাছে অলরেডি যেই এভিডেন্স আছে, এই এভিডেন্স নিয়ে আমরা সরাসরি কিন্তু আবার হাইকোর্টে যেতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব। আশা করি আমরা প্রমাণ করতে পারবো যে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিল এবং তাকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। 15 আগস্ট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজধানী ধানমন্ডির 32 নম্বর এবং তার আশপাশের এলাকায়। পুলিশ জানায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি 32 নম্বর থেকে উৎসুক জনতা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থক সন্দেহে 3 জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় আটককৃতদের মারধর করতেও দেখা যায়। এই তথ্য জানিয়েছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। বলেন, যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে একটু উৎসুক জনতা বেশি, হয়তোবা অনেকে আবার এখানে দেখতে আসছে, কৌতূহল বশত আসছে। এই বেশি লোকজন হওয়ার কারণে যেটা হচ্ছে, এর মধ্যে কিছু মাঝে মাঝে একটু গুজবের মতো ঘটনা ঘটতেছে। তা আমরা এরকম 2-3 জনকে আমাদের কাছে দিয়েও দিছে এখানকার কিছু লোকজন। তা আমরা ওইগুলো একটু যাচাই বাছাই করে, 3 জন মানে আমাদের কাছে আছে হেফাজতে, 3 জনের যাচাই বাছাই করে যেটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, যেটা হবে সেটা আমরা নিব। ঢাকার ধামরায়ে ভূমিদস্যুর হাত থেকে জমি রক্ষায়
দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে দেওনায় গ্রামের শতাধিক মানুষ এই মানববন্ধন করে। অসহায় মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে তাদের জমি দখল করে নিচ্ছে একটি চক্র, এমন অভিযোগ করে গ্রামবাসী। এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলের ক্ষমতাধর চক্রটি এখনও স্থানীয়দের জায়গা জমি দখল করছে বলেও জানিয়েছেন মানববন্ধনকারীরা। পরে দখলকৃত জমি ফেরত এবং ভূমিদস্যুদের বিচারের দাবি করেন তারা। শেষ করব আন্তর্জাতিক খবর দিয়ে। আকস্মিক ভারী বর্ষণের ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে কমপক্ষে 20 জনের প্রাণ গিয়েছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। অঞ্চলটির কিশতওয়াড় জেলার চাষতি গ্রামে আকস্মিক বৃষ্টিতে আঘাত হানে হরকা বান। এতে অনেককেই ভাসিয়ে নিয়ে যায়। এখন পর্যন্ত 20টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। জীবিত উদ্ধার করা হয়েছে আরও অন্তত 98 জনকে, যাদের মধ্যে 28 জনের অবস্থা গুরুতর। এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চালাচ্ছে জরুরি বিভাগ। দুর্গত এলাকাটি দিয়ে মচাইল মাতা মন্দিরে যান পুণ্যার্থীরা, তাদের মধ্যে অনেকেই আটকা পড়েছেন। এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।